আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। নলেজ পয়েন্ট একাডেমির পক্ষ থেকে আমি সাইফুল্লাহ লিফ তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, এই শেষ সময়ের সেরা প্রস্তুতির জন্য নলেজ পয়েন্ট একাডেমি প্রত্যেকটি বিষয়ের ধারাবাহিক সাজেশন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমরা প্রথমে যদি আমাদের শর্ট সিলেবাসের দিকে তাকাই, আমাদের শর্ট সিলেবাসে অ্যাকচুয়ালি কোন কোন চ্যাপ্টারগুলি আছে দেখো। আমাদের শর্ট সিলেবাসে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7 এবং ক বিভাগ থেকে অ্যানসার করার জন্য চ্যাপ্টার 5, টোটালি 5টা অধ্যায় আছে। এই 5টা অধ্যায়ের মধ্যে আজকে আমরা আমাদের সাজেশনকে মূলত 3টি ভাগে ভাগ করব। অর্থাৎ যারা একেবারেই দুর্বল স্টুডেন্ট, অর্থাৎ যারা পাস করবে কিনা সন্দেহ আছে, তাদের জন্য আমি 2টা চ্যাপ্টার বলে দিব। এইখান থেকে 2টা চ্যাপ্টার পড়ে তুমি ভালোভাবে পাস করে আসতে পারবে। এরপরে যারা মোটামুটি মানের মার্কস তুলতে চাও তাদের জন্য 3টি চ্যাপ্টার, এবং যারা সর্বশেষ A+ পেতে চাও তাদের জন্য সাজেশন থাকছে আজকের ভিডিওতে। প্রথমেই আসো, যে কোনো 2টি চ্যাপ্টার, কোন 2টি চ্যাপ্টার তুমি পড়বে? চ্যাপ্টার 2 অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের হিসাব অথবা যৌথ মূলধনী কোম্পানির হিসাব, এই দুইটা থেকে যে কোনো 2টা, অথবা তুমি আর্থিক বিবরণী বিশ্লেষণ এবং মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, অর্থাৎ এই 4টার মধ্যে যে কোনো 2টি চ্যাপ্টার যদি খুব ভালোভাবে শেষ করতে পারো তাহলে স্যার তুমি খুব সুন্দরভাবে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে পাস করে আসতে পারবে। এছাড়া এই 4টার মধ্যে যে কোনো 3টি চ্যাপ্টার যদি তুমি পড়ো তাহলে এখান থেকে তুমি মোটামুটি 60+ মার্কস নিয়ে বেরোতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসো A+ একটা আমরা লাস্টের দিকে বলবো। A+ পর্যন্ত পেতে হলে তোমাকে কি করতে হবে সেটা জানার জন্য কি করতে হবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আসো আমরা একটু ব্রডলি আলোচনা করি। অধ্যায় 2 অংশীদারি ব্যবসায়, এইখান থেকে স্যার 2টি প্রশ্ন হবে। অধ্যায় 2 অংশীদারি ব্যবসায়, এখান থেকে স্যার কয়টি প্রশ্ন হবে বলো তো? 2টি প্রশ্ন হবে। এইখান থেকে স্যার প্রশ্নের ধারাবাহিকতাগুলি এরকম হতে পারে। ক নম্বরে বলবে উত্তোলনের সুদ নির্ণয় করো, উত্তোলনের সুদ, উত্তোলনের পরিমাণ নির্ণয় করো, কিংবা ঋণের সুদ নির্ণয় করো। ক নম্বর প্রশ্নে সাধারণত এই ধরনের প্রশ্নগুলি হয়ে থাকে। খ নম্বরে তোমাকে বলবে হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো, লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। আচ্ছা, এখানে লাভ লোকসান আবন্টন আর লাভ লোকসান বন্টন সিমিলার জিনিস। তারপর আসো গ নম্বরে বলবে অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব অথবা চলতি হিসাব প্রস্তুত করো। আচ্ছা, এখানে অংশীদারদের মূলধন হিসাব বলতে মূলত পরিবর্তনশীল পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব, এবং চলতি হিসাব বলতে স্থায়ী পদ্ধতিতে অংশীদারদের যে চলতি হিসাবটা আমরা প্রস্তুত করে থাকি সেটাকে বোঝাচ্ছি। তো এই হচ্ছে কি স্যার আমাদের অংশীদারি ব্যবসায় থেকে আসার মতো প্রশ্ন। এইখানে স্যার অংশীদারি ব্যবসায়টার প্রশ্নগুলি একটু ব্রড হয়, একটু বড় হয়, এটা বুঝে তোমরা অ্যানসার করবে। এরপরে স্যার আসো আমরা যদি পরের চ্যাপ্টারটার দিকে তাকাই। এখানে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এখান থেকে স্যার 2টি প্রশ্ন হবে। এখান থেকে স্যার সর্বোচ্চ 2টি প্রশ্ন হবে। একটু বুঝি স্যার, যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এটাকে স্যার অনেকে দ্বিতীয় পত্রের জাবেদা বলেও চিনে থাকো। এইখানে স্যার আমরা জানি যে 6টা জাবেদা যদি আমরা খুব ভালোভাবে শিখি তাহলে কি হবে, আমাদের এই চ্যাপ্টারের সকল প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। অর্থাৎ 6টা জাবেদা শিখলে আমার চ্যাপ্টার শেষ। এইখান থেকে স্যার আসো ক নম্বরে কি কি আসতে পারে। এইখান থেকে অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির জন্য ক নম্বরে আমরা পড়ব অধিহারের পরিমাণ নির্ণয় করো, বা অবহারের পরিমাণ নির্ণয় করো, বা অসমন্বিত ব্যয়, অসমন্বিত ব্যয়, কিংবা কমিশনের পরিমাণ নির্ণয় করো, অবলেখকের কমিশন, হ্যাঁ, কমিশনের পরিমাণ নির্ণয় করো। ক নম্বরে তাহলে হচ্ছে আমাদের এই প্রশ্নগুলি থাকতে পারে। খ নম্বরে আমাকে বলবে জাবেদা দাখিলা দাও, নম্বরে জাবেদা দাখিলা, এবং গ নম্বরে আর্থিক বিবরণী প্রস্তুত করতে বলবে। এই আর্থিক বিবরণীটা একেবারে সহজ, মাত্র 5-6 লাইনের মধ্যে এটা কমপ্লিট করে ফেলা যায়। আর্থিক অবস্থার বিবরণ, এই হচ্ছে কি স্যার আমাদের আর্থিক বিবরণী, যৌথ মূলধনী কোম্পানির মূলধন অর্থাৎ চ্যাপ্টার 4 এর
সাজেশন, এর বাইরে আর কিছু লাগবে না। এরপরে স্যার চ্যাপ্টার 6 খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং এইটা নিয়ে তোমাদের অনেকেরই পছন্দের একটা চ্যাপ্টার, আবার অনেকে এটাকে ভয় পাও। এর অন্যতম কারণ এটা একটু মুখস্থ নির্ভর। এখানে দেখো অধ্যায় 6 আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে আমাদের দুইটি প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ ম্যাক্সিমাম এখান থেকে দুইটি প্রশ্ন আসতে পারে। একটু আমরা বুঝি, আর্থিক বিবরণী বিশ্লেষণে তোমাদের বইতে কিন্তু অনেকগুলি সূত্র দেয়া আছে, কিন্তু আমাদের এতগুলি সূত্রের কোনো দরকার নাই। আমরা এখান থেকে স্পেসিফিক কিছু সূত্র পড়বো, ইনশাআল্লাহ তুমি তোমার বোর্ড পরীক্ষায় এখান থেকে কমন পাবে। এখান থেকে কি কি পড়বে স্যার? আসো প্রথমে আমরা পড়বো হচ্ছে চলতি মূলধন, চলতি অনুপাত। প্রথমে আমাদের কি পড়তে হবে বলো তো? চলতি অনুপাত পড়তে হবে। চলতি অনুপাত বা ত্বরিত অনুপাত, ত্বরিত অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত। চলতি অনুপাত, ত্বরিত অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত। এরপর আসো, এরপরে তোমার এখান থেকে লাগবে হচ্ছে মোট মুনাফা ও মূলধন অনুপাত। দেনাদার আবর্তন অনুপাত, দেনাদার আবর্তন অনুপাত। তারপরে প্রয়োজন হবে আমাদের পাওনাদার আবর্তন অনুপাত। এরপরে দেখো লাগবে আমাদের হচ্ছে বিনিয়োজিত মূলধনের অনুপাত, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, এবং সর্বশেষ মজুদ আবর্তন। অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে যদি তুমি এই অনুপাতগুলি খুব ভালোভাবে দেখো, তাহলে ইনশাআল্লাহ বোর্ডে তুমি দুইটি প্রশ্নের উত্তর করে আসতে পারবে। এই হচ্ছে স্যার আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে আসার মতো প্রশ্ন ছিল। এবার আসো স্যার আর্থিক বিবরণীর পরে কি আছে। এখানটা দেখো আর্থিক বিবরণীর পরে আছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। খুবই মজার, খুবই ইন্টারেস্টিং আর ছোট্ট একটি অধ্যায়। এইখান থেকে স্যার তোমাদের দুইটি প্রশ্ন আসার সম্ভাবনা আছে, দুইটি প্রশ্ন হতে পারে। আমরা দুইটি প্রশ্ন ধরে নিচ্ছি। এখান থেকে যদি দুইটি প্রশ্ন হয়, এখানে তোমাদের আছে হচ্ছে ফিফো পদ্ধতি এবং হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতি আছে। সরি, তোমাদের এখানে ফিফো পদ্ধতি আছে এবং ভারযুক্ত গড় পদ্ধতি আছে। তো দুইটা পদ্ধতি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এখানে কোনোটা স্কিপ করা যাবে না। সাধারণত মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির ক্ষেত্রে ক নাম্বার প্রশ্নটা হয়ে থাকে যে তোমার সমাপনী মজুদ বা ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করো। সমাপনী মজুদ বা ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করো, এটা হচ্ছে আমাদের ক নম্বরে বলবে। এবং খ নম্বরে ফিফো অথবা ভারযুক্ত গড় পদ্ধতি কোনো একটা দিবে, এবং গ নম্বরে আরেকটা যেটা বাকি থাকবে ওটা দিবে। অর্থাৎ খ এবং গতে ফিফো পদ্ধতি এবং ভারযুক্ত গড় পদ্ধতিতে তোমাকে কি করতে হবে? একটি মজুদ কার্ড তৈরি করতে হবে। এই হচ্ছে কি স্যার আমাদের বেসিক যে সাজেশন ছিল সেটা। এবার আসো এই চারটির মধ্যে আমরা প্রথমেই বলেছি যে কোনো দুইটি চ্যাপ্টার পড়লে তুমি কিন্তু তোমার বোর্ডে পাস করে আসতে পারবে, এবং তিনটি চ্যাপ্টার পড়লে মোটামুটি 60+ মার্ক তুমি তুলতে পারবে। কিন্তু কথা হচ্ছে স্যার তোমরা যারা ভালো করতে চাও, অর্থাৎ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে A+ পেতে চাও, তোমাদের জন্য করণীয় হচ্ছে অবশ্যই এই চ্যাপ্টারটা পড়তে হবে। অর্থাৎ অধ্যায় 5 যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণী অ্যানসার করা ব্যতীত, অর্থাৎ ক বিভাগের দুইটি প্রশ্নের উত্তর করা ব্যতীত তুমি কখনোই স্যার হিসাব বিজ্ঞানে 80 মার্কস প্লাস পাওয়ার আশা করতে পারো না। কাজেই তোমাদেরকে এই আর্থিক বিবরণীটা খুব ভালোভাবে পড়তে হবে। আর যেহেতু স্যার এটা ম্যান্ডেটরি দুইটি অ্যানসার করতে হয়, এখানে সাজেশন দেওয়ার মতো কিছুই নেই, তারপরও স্যার তুমি এখান থেকে যেটা পড়তে পারো, তুমি এখান থেকে বিশদ আয় বিবরণী পড়বে, রক্ষিত আয় বিবরণী পড়বে এবং আর্থিক অবস্থার বিবরণী পড়বে। অংশীদার এখানে হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে মালিকানা সত্ত্ব বিবরণীটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা যদি চাও তাহলে তোমরা মালিকানা সত্ত্ব বিবরণীটাকে স্কিপ করে যেতে পারো। তো এই ছিল আজকের মতো আমাদের আয়োজনে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের প্রবলেমসগুলি জানাবে যে এরপরে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও। ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ সবাইকে।